ম্যাজিক অথরিটির ব্যবস্থাপনায় হেমেন মুখার্জি বাড়িতে একটা জাদু কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা দেখব দীপক রায়চৌধুরী, হেমেন মুখার্জি এবং রাহুলের বিভিন্ন ম্যাজিকের খেলার সম্বন্ধে বিভিন্ন শিক্ষা। আসুন আমরা সবাই উপভোগ করি আজকের সেই জাদু কর্মশালায়। আমার পক্ষ থেকে এবং ম্যাজিক অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে শুভ বিজয়ের শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমার থেকে বন্ধু যারা রয়েছেন তাদেরকে স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা, এবং সমবয়সী যারা রয়েছেন তাদেরকে আমার অন্তরের আলিঙ্গন ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তবে শুরু করার আগে প্রথমে বিজয়া দশমী উপলক্ষে একটু আমাদের মন ভার হয়, সবাই জানি, কারণ মা চলে গেছে। এর মধ্যে প্রায় 1 বছর বা 1.5 বছর ধরে আমরা হারিয়ে ফেলেছি আমাদের অনেক প্রিয়জনকে। আপনারা জানেন, পরিস্থিতি অনুকূল না থাকায় তাদেরকে যেভাবে স্মরণ করার প্রয়োজন ছিল আমরা সেভাবে করে উঠতে পারিনি। বিভিন্নভাবে চেষ্টা করেছি। আমরা সারা এই এলাকায়, কলকাতা অঞ্চল বা আশপাশ অঞ্চল, অনেকগুলো জাদু সংগঠন রয়েছে। সবাই আমাদের বন্ধু সংগঠন। কেউ না কেউ কোনো না কোনো ভাবে তাদের যথাযোগ্য সম্মানের মাধ্যমে পালন করার চেষ্টা করেছি। আমরা প্রত্যেকেই যুক্ত আছি সে সমস্ত সংগঠনের সঙ্গে। তাই কিন্তু আজকে যেহেতু ম্যাজিক অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সুযোগ পেয়েছি, অন্তত পক্ষে তাদের প্রতি একটু শ্রদ্ধা জানানোর, একটু তাদের স্মরণ করার, তাই এই সুযোগটা গ্রহণ করতে চাই। সেদিক থেকে খুব কাছাকাছি, খুব সম্প্রতি যিনি চলে গেছে তার কথা না বললেই নয়। তিনি হচ্ছেন প্রণব সেনগুপ্ত মহাশয়, যিনি হাওড়া ম্যাজিক সার্কেলের সভাপতির আসন অলঙ্কৃত করতেন এবং খুব ভালোবাসতেন জাদুকে। সত্যিকারের মনের প্রাণে তিনি জাদুকে ভালোবাসতেন। আর সেই ভালোবাসার ফলে খুব অল্প দিনের মধ্যে, যত কম সময়ের মধ্যে একজন জাদুপ্রেমী জাদুকর হয়ে উঠতে পারে না, উনি কিন্তু তার থেকে কম সময়ে জাদুকর হয়ে উঠেছিলেন। আমি ম্যাজিশিয়ান জেপি ব্যানার্জি। আজকের এই যে ম্যাজিক অথরিটি অফ ইন্ডিয়া একটা ছোট্ট ওয়ার্কশপের আয়োজন করেছে, তার জন্যে ম্যাজিশিয়ান হেমেন মুখার্জি, ওনার অশেষ ধন্যবাদ যে উনি আমাদের এখানে করার সুযোগটা করে দিয়েছেন। আর আজকের এই ম্যাজিক ট্যাজিক দেখে আমরা অনেকে কিছু শিখতে পারবো, এই আশা নিয়ে আজকে আমরা এখানে এসেছি। যেখানে আমাদের দীপকদার মতন একজন সিনিয়র ম্যাজিশিয়ান আছেন, ওনার কাছে ভালো পাবো। রাহুল আছেন, হ্যাঁ, তাছাড়া হেমেন মুখার্জির কাছে সমস্ত রকমই অভিজ্ঞতা আমরা শুনতে পাবো। এটা সাকসেসফুল হোক, এইটাই আমি চাই। অশেষ অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। বাংলা জাদু বলতে একটা বেশ নাম আছে, ভালো লাগে, এটা শুনতে খুব ভালো লাগে। আমার যে উপলব্ধিটা হয়েছে, সেই উপলব্ধি কথাটা আপনাদের বলি। সেই উপলব্ধি থেকে আমি দেখছি সবাই না, কিছু ম্যাজিশিয়ান আছেন তারা কিছু ম্যাজিক শিখে নিয়ে তারা ম্যাজিকটা দেখান। তাদের কিন্তু ভেবে দেখা উচিত যে সেটা কি ম্যাজিক হলো, তাই একটা ট্রিক শিখলাম, সেই ট্রিকটা আমি দেখিয়ে দিল। একটা ট্রিক জাস্ট দেখালাম। কখন তাহলে ম্যাজিক হয়? এটা রবীন্দ্রনাথকে স্মরণ করি। রবীন্দ্রনাথ কি বলছেন জীবনে জীবন যোগ করা, না হলে ব্যক্ত হয় গানের ফসলা। ঐকতাম কবিতায় বলছেন, তখন 80 বছর বয়স, অত্যন্ত একেবারে পরিণত উপলব্ধি থেকে কথাটা বলছেন। অর্থাৎ কোনো কিছু যদি সৃষ্টি করতে চাই, আমরা কোনো কিছু যদি দাগ দিতে চাই, আবৃত্তর ভাষায় যদি দাগ দিতে চাই, এটা কিন্তু এক মাস্ট বি রিলেটেড উইথ দ্য লাইফ।
এইভাবে ধরি আর ধরে যদি আমি যদি একটা ইনফেকশন দিয়ে বলাই আর যদি এটাকে রিলিজ করে দিই তাহলে কি হবে? পড়ে যাবে। ঠিক এখন দর্শকের মধ্যে কথা বলতে হবে ম্যাজিশিয়ান যদি একটু ম্যাজিক করে 1 2 3 কি হয়? জানি ম্যাজিক দেখাতে পারি বলে আমি দেখালাম। কেন দেখালাম? কোনো ম্যাজিক রিপিট করা যায় না। এই ম্যাজিকটা কিন্তু ঘরোয়া পরিবেশে আমি এক্সপেরিমেন্টালি রিপিট করেছি। কিভাবে রিপিটটা করলাম? 4-5 জন ছিল, ওই কোনো কথা বলতে প্রণব ছিল তার অফিসটা আমার অফিসেই ছিল, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। সেখানে তিনি তখন মানে কোঅপারেটিভ ডিপার্টমেন্টে চাকরি করছিলেন, রেজিস্ট্রার ছিল। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এই পরিস্থিতির মধ্যে এখানে সবাই এসেছেন, সেটার জন্য আপনাকে কৃতজ্ঞতা। আপনারা এসেছেন বলেই অনুষ্ঠানটা হচ্ছে। আর তারপরে আমাদের সবার প্রিয় উপাধিকে ধন্যবাদ জানাচ্ছি। উপাধিও এগিয়ে এসেছেন এখানে করবার জন্য একজন হয়েছে। আর বেশি কথা বলছি, এরপর আমরা দীপকদা বা সবার গ্র্যাজুয়েট অপেক্ষা করে বসে আছি। নমস্কার। আমাকে নিশ্চয়ই চিনতে পারছো, আমি হচ্ছে একজন ইউটিউবার, সঙ্গে ম্যাজিশিয়ানও। আমার সপ্তর্ষি দুর্গাইত, আমার একটা চ্যানেল আছে জাদু পাঠশালা ইউটিউবে। তো আজকে বহুদিন পরে আজকে এসেছি এখানটায় কিছু ম্যাজিকের সঙ্গে সম্পর্কিত কিছু মানুষের দেখা করার, এবং অনেকদিন ধরে কনফারেন্সে ছিলাম না, তা এইখানে এসেছি, এসে সরাসরি দেখা হবে, এটা খুব ভালো লাগছে। এবং আমি এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে হোক, এইটা সাফল্য কামনা করছি। নমস্কার। আমরা সবাই ভাবে যে একা একা ম্যাজিক করবো, এটা ভালো লাগে না। সেখানে বলে যে 10 মিলে করি কাজ আর এটি নাহি কাজ, আর একা মানেই বোকা। তো দেখা যাক এ একা, একে আমরা কি করছি। আমার কাছে এই একটা রয়েছে ম্যাজিকের ওয়ার্ড, একে আমি এর মধ্যে দিলাম। এ একা একা ম্যাজিক করছে, আমার এই একা একা ম্যাজিকটা একদম ভালো লাগছে। তাই আমি ওকে বললাম যে তুমি একা একা ম্যাজিক করো না, বেশ সবাইকে মিলে বেশ ভালোভাবে ম্যাজিক করো। তো বলেছে ঠিক আছে, দেখা যাক সবাই মিলে করা যায়। তাই এরকম সবাই মিলে একসাথে ম্যাজিক। আজকের ম্যাজিক অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা এখানে আয়োজন করা হয়েছে একটি বিজয় সম্মেলন। বিজয় সম্মেলনে অনেক গুণী জাদুকররা এসেছেন। এই অনুষ্ঠানেতে শুধু ম্যাজিক নিয়ে ম্যাজিক দেখানোই হবে না, এর সঙ্গে সঙ্গে ম্যাজিক নিয়ে আলোচনা করা হবে, ম্যাজিক জাদু শিল্পের যাতে উৎকর্ষ সাধন করা যায় সেইভাবে কিছু কিছু গুণী জাদুকর তারা তাদের ডেমনস্ট্রেশন দেবেন, তাতে আমরা আরও সমৃদ্ধ হব আশা রাখছি। তার সঙ্গে সঙ্গে বিগত দিনে যারা চলে গেছেন আমাদের ছেড়ে, তাদেরকে একটু স্মরণ করা, এই সমস্ত কিছু মিলিয়েই আমরা এখন যে পরিস্থিতি চলছে সেই স্যানিটাইজ করে এবং যে দূরত্ব বজায় রেখে, সামাজিক যে দূরত্ব সেই দূরত্ব বজায় রেখে সব কিছু মেনেই বিধিবদ্ধভাবেই আমরা একটা ছোট করে আয়োজন করেছি। এর সঙ্গে ম্যাজিক অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিক অথরিটি অফ ইন্ডিয়া সর্বভারতীয় একটা সংগঠন, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে বঙ্গজাদু বলে একটি সংগঠন, সে এরই চাইল্ড অর্গানাইজেশন। বঙ্গজাদু হচ্ছে বাংলার জাদুকরদের নিয়ে, যারা বাংলা ভাষী জাদুকর আছে তাদেরকে নিয়ে একটি সংগঠন। তারা এই বাংলা ভাষার যারা জাদুকর আছেন তারাও যাতে এগিয়ে যেতে পারে, তারাও যাতে তাদের হরাইজনটা অনেক বড় হয়, সেই ভাবনা চিন্তা করেই এই বঙ্গজাদু গ্রুপটা এতদিন ধরে হোয়াটসঅ্যাপের মধ্যেই ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে এটাকে বাইরে নিয়ে আসছি, সমস্ত ইয়ের সঙ্গে আমরা মিলিত হচ্ছি। যাই হোক, আপনারা সবাই থাকুন, উপভোগ করুন অনুষ্ঠান। নমস্কার। একটা ফ্লাওয়ার গাছ আছে, ডালপালা আছে, এটা ঘুরিয়ে ফুলে। এই খেলাটা প্রথম সম্প্রদায় কালারে যে কালার হয়, এই খেলাটা ভুলে আসে। এবং প্রথম যে পিসটা তৈরি হয় সেই পিসটাতে কিন্তু ডালপালা ছিল না। আমরা সম্প্রদায় ডালপালা নেই, কিন্তু ডালপালা এঁকে দিলে কেমন হয়? তুমি বলে আমি ডালপালা ভালো ডালপালা রাখলাম এবং খেলাটা যে তৈরি হলো সেই খেলাটা মধ্যে কিন্তু হাতে আঁকা ফুল নেই, সব কাপড়ের সেগুলোকে পেস্ট করে তারপরে খেলা যে মালটা কলকাতায় সারা ভারতবর্ষে প্রথম তৈরি।
যত্ন করে রেখেছি আমার কাছে রয়েছে আমি এই এই যে ডালপালাগুলো এগুলো আমার পাশে আছে এবং এটাকে আস্তে করে ঘুরিয়ে দিলে পিছন দিকে আসে বেরিয়ে যায়। আর এই ঘুরিয়ে দিলে হয়ে যাবে। এই যে ফুলগুলো দেখছেন সব কটা ফুল কিন্তু সারা ভারতবর্ষে যত তৈরি হয়েছে সবাই ওই ডালপালাগুলো লাগিয়েছে আমার এবং এই ফুল কিন্তু কেউ লাগাতে পারে আর পুরো ম্যাজিশিয়ানের রেসিপি অরিজিনাল এটা নম্বরটা হাতে তৈরি আপনাদেরকে দেখালাম আর কোনো আরো কটা জিনিস দেখাবো। নমস্কার সকলকে, শুভ বিজয়া এবং ম্যাজিক্যাল শুভ বিজয়া। আজকে আমরা এখানে এসছি বঙ্গজাদুর তরফ থেকে জাদুঘর এম এন মুখার্জির বাড়িতে জাদু মঞ্চে একটা বিজয়া সম্মেলনী। অবশ্যই এই কোভিডকালে তার যাবতীয় নিয়মনীতি মেনে, আমি এখন হয়তো মাস্কটা পরে নেই কিন্তু মাস্কটা পরেছিলাম, কিন্তু কথা বলার জন্য খুলতে হয়েছে। আমাদের এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য সেটা হচ্ছে ম্যাজিক আর্টটাকে আরও বিস্তৃত করা, আরও লোকের মধ্যে নিয়ে যাওয়া এবং এই ম্যাজিকটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যাতে সবার সঙ্গে, যে কোনো আর্টের সঙ্গে ম্যাজিকটা আমরা দেখেছি খুব কম লোক করে, একটা 100 জনের জায়গায় যদি আমরা দেখি তাহলে দেখা যাবে প্রচুর আমরা নাচের আর্টিস্ট পাচ্ছি, প্রচুর গানের আর্টিস্ট পাচ্ছি, কিন্তু ম্যাজিশিয়ান একজন পাচ্ছি। এই ম্যাজিক আর্টটাকে পুরো সবার মধ্যে বিস্তৃত করার জন্য আমাদের আজকের এই প্রয়াস। এবং এতদিন পর্যন্ত আমরা এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সীমাবদ্ধ ছিলাম। এই প্রথম আমরা একটা ফিজিক্যাল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আরম্ভ করেছি এবং এখান থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। আপনারা দেখতে থাকুন, প্রচুর লোক প্রচুর ম্যাজিক দেখাবে এবং এখানে যারা এসছেন তারা সবাই প্রতিনিধি জাদুকর, বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রমাণ করেছেন। সেটা হতে পারে স্টেজে, সেটা হতে পারে ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে। সুতরাং চলুন দেখতে থাকি আজকের ম্যাজিকের অনুষ্ঠান। এটা হচ্ছে ফার্স্ট কালারিং, যেটা কলকাতায় সারা ভারতবর্ষে তৈরি হলো এবং এইটারই একটা কপি তৈরি হলো তখন এটা খুলেছিল আমাদের ওইটা কি মানে যেখানে ছবি ছবি আছে সায়েন্স সিটিতে একজন ম্যাজিশিয়ান ওইটা বানিয়েছিল, খুব বড় আর্কিটেক্ট। তো উনি সম্পর্কটা অর্ডার দিয়েছিলেন ডাইনোসর আছে এই কালারিংটা করা। ওইখানে আপনি শুনলে অবাক হবেন, ডাইনোসরাসের কালারিংটা তৈরি হয়েছিল আমার কাছে আগে আমি বার করতে পারিনি, ওটা দেখা এটা আপনি শুনলে অবাক হবেন, 17,000 পিস বিক্রি হয়েছিল। এবং তখনকার দিনে যখন সায়েন্টিফিক খোলা হয়েছিল 100 টাকা দাম, 17,000 পিস। আপনি চিন্তা করেন তখনকার খাওয়া দাওয়া করে আর সেই দিনে না সব বানাতে হয় এবং এইটা এটা দেখাই আপনাদের। এইটা হচ্ছে কালারিং যেটা এখন তৈরি হয়েছে তার আর এর মধ্যে অনেক পার্থক্য। এটা ফ্রেমটা দেখানো হচ্ছে আর এটা দেখানো হচ্ছে একটা কাটা ছবি। এই কাটা ছবিটাকে এর মধ্যে ভরে দেওয়া, ভরে দেওয়ার পরে কাটা ছবিটাকে আবার কেটে বার করে দেওয়া হচ্ছে। এই সিগারেটটা কিন্তু কমপ্লিটলি আলাদা। আর আমরা যে মালগুলো এখন বিক্রি হয় তাতে এটাতে আকাশ পাতাল কম। অনেক ম্যাজিশিয়ান আছেন কিন্তু ইদানিং আমাদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, যেহেতু করোনার জন্য আর কি হয়। ফলে দীর্ঘ 1.5 বছর পেরিয়ে গেছে আমরা মেলামেশা করতে পারিনি। এই দীর্ঘ 1.5 বছর পরে
আমাদের এখানকার দমদমের ম্যাজিশিয়ান তিনি এমএল মুখার্জি এবং দেবাশিস সাহারায় ম্যাজিক অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তারা একটা এখানে আপনার বিজয়ের সম্মেলনী আয়োজন করেছেন। ম্যাজিশিয়ানরা এসে আমরা উপস্থিত হয়েছি আর কি। ফলে আমরা ম্যাজিক নিয়ে একটু চর্চা করব, ম্যাজিক নিয়ে নানা রকম আলোচনা করব, ম্যাজিকের সুবিধে অসুবিধে সেই নিয়ে ভাববো, কিছু ম্যাজিক দেখবো, কিছু ম্যাজিক শিখবো। এই হচ্ছে আমাদের এখানকার উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। এখানে দেখছে একটা স্ট্যান্ড রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফুল রয়েছে, পাঁচটা কালারের। ভালো করে ভালো করে কালারগুলো দেখুন। আর একটা মজার কাণ্ড, এখানে একটা বোর্ড রয়েছে, ঠিক আছে? এই বোর্ডটার মধ্যেও এই পাঁচটা ফুল, পাঁচটা কালার, ঠিক? ভালো করে দেখুন। আমি এই বোর্ডটাকে এখানে রেখে দেবো। এইবারে এই বোর্ডটাকে আমি ঘুরিয়ে দেব, ঘুরিয়ে এই সবকটা কার্ড আমি বার করি। বার করে নিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পরে আমি একটা একটা করে কার্ড রাখবো। আপনারা বলবেন যে এখানে কোন কার্ডটা কোথায় রাখবো, এই কার্ডটা কোথায় রাখবো, এখানে 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 এখানে, 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে মাঝখানে, একজন মাঝখানে, হ্যাঁ মাঝখানে, ওকে মাঝখানে। আচ্ছা, আরেকটা কার্ড এইটা কোথায় রাখবো, এইখানে। আরেকটা কার্ড এই পাশে, ওকে। আর এখানে একটা রয়েছে, আর এখানে একটা রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে একটা দিয়ে দিই, আর এখানে একটা। 1 2 3 4 5, পাঁচটা কালার এখানে রয়েছে, পাঁচটা কালার আপনাদের ইচ্ছা মতো লাগবে। এবারে কাকে কাকে, হ্যাঁ লেডিস ফার্স্ট। আপনি কি নাম আছে? জোরে বলুন। Protosri, very nice. Protosri. Very good. Protosri, তুমি বলি, আমি তোমার থেকে অনেক ছোট, অনেক বড়, কিন্তু আমি এই ছোটতে বিশ্বাস করি। আমাকে অনেকে জিজ্ঞেস করে কি জানেন, আপনার বয়স কত? আমার বয়স কত? তাহলে আমি যখন জন্মেছিলাম না, হ্যাঁ তখন আমার বয়স 80 বছর ছিল, আর আমি যখন মারা যাবো তখন আমার বয়স 70 বছর। দিবেন মতো আপনি জন্মেছেন 80 বছরে, বলবেন 16 বছরে? হ্যাঁ, কিরকম কথা, এটা একটা রেট আমি এটা একটা রেট দিই, আমার উত্তরটা দিন তো 1 মাস টাইম দিলাম, ভালো। এবার আপনি বলে দিচ্ছেন, আপনি যখন জন্মান তখন আপনি বলছেন বয়স কত? 16, একদম 16। বড় দিন করছে যখন জন্মেছে, কেন বড় দিন করছে না? আর 16 বছর বয়সটা হচ্ছে কি এমনই একটা বয়স, 16 বলে না, 16 কি হয়, অ্যাডিকশন অফ লাইফ। যাকেই দেখি তাকে ভালো, আমি কিন্তু পাবো, সরি এই একটা লস হয়ে গেছে আমার জীবনে। যাই হোক, যাকেই দেখি তাকে ভালোবেসে ফেলি। 16 বছর বয়স, এরকম ওই ছোটবেলা দেখবেন জন্মালে ওই বয়সের সময় ওই জিনিসটাই হয়। আর 80 বছরের 16 বছরের মতো, আর 80 বছরের 80 বছরে পৌরমিক করছি, আর 16 বছরেও তো পৌরমিক করছি, দুটোই পৌরমিক করছি। তাহলে যারা একটা নাম্বার পছন্দ করি, একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার, 1 2 3 4, আমি আঙুল দিচ্ছি, আপনি বলুন এটা 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 সব বলুন, এটা সব, তার মানে মিডল। আমি এগুলোকে সরিয়ে, তাহলে একটা মাত্র আপনি কার্ড বেঁচেছেন, এতগুলো, ওকে। আর এখানেও 5টা রয়েছে, আর আপনি বেঁচেছেন একটা কার্ড, ঠিক আছে? কোনটা দেখবেন, এটা দেখবেন না ওটা দেখবেন?
কোনটা? দুষ্টু মেয়ে, বুঝতে পেরেছি। এটা আগে দেখি। কেন? এটা দেখলে হয় না? আচ্ছা, দুটো একসাথে থাকে? আচ্ছা ঠিক আছে, ও কথা বলেছে যখন এটাই আছে। এটা কি কালারটা? রেড। রেড। বাবা, ওটা লাগলো? জেপি ব্যানার্জি, আপনারা সকলেই জানেন আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, আপনাদের সকলকে অভ্যর্থনা জানানোর কথা। পুষ্প ছাড়া তো আমরা কিছু করতে পারি না, তাই আপনাদের সকলের জন্য কিছু আমি আনতে পারিনি, এনেছি ছবি। এই হচ্ছে সেই পুষ্পস্তবক, আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি। এই পুষ্পস্তবক ফুলের রঙগুলো এখনো পায়নি, ফুলটা সাদা কালো, রং নেই। গত 2 বছর ধরে জাদুকর বন্ধুদের কোনো মঞ্চায়ন নেই, কোনো মঞ্চে কোনো শো নেই, কি করে রং পাবো? রং নেই, সত্যি খুব খারাপ অবস্থা। এই হিসাবে সাদা কালোতে পরিণত হয়েছে। আমরা এখান থেকে বের করে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ এটি সাদা কালো একটা ইয়ে, আর এদিকে এখন রয়েছে। এটা আমরা আরেকটু ঘুরিয়ে দিলাম, কারণ এখন তো ঢাকার যুগ চলছে, মুখ থেকে সব ঢেকে ঢেকে বেড়াচ্ছি আমরা, হ্যাঁ, তাই এইভাবে ঢেকেই আমাদের এখন চলতে হবে। কিন্তু আজকে ম্যাজিক অথরিটি অফ ইন্ডিয়া যে অনুষ্ঠানের আয়োজন করলো, তাতে করে অবশ্যই আমাদের এটা পাল্টে যাবে। আপনার অবস্থাটা পাল্টে যাবে। আমার কাছে আপনারা যখন বেরোবে এখান থেকে, যে স্মৃতি নিয়ে বেরোবে, যে সমৃদ্ধ হয়ে বেরোবে, তাতে করে নিশ্চয়ই আশা করব এই ফুলগুলো রঙিন হয়ে উঠবে, আমাদের জীবন রঙিন হয়ে উঠবে, জাদুকর রঙিন হয়ে উঠবে। আমার এই জাদু বইটার মধ্যে কোটেশনটা দেওয়া আছে। সেই কোটেশনের বিষয়টা হচ্ছে যে কতগুলো ট্রিক দেখিয়ে চমক সৃষ্টি করে মানুষকে আনন্দ দেওয়াটা জাদুকরের কাজ নয়। জাদুকরের কাজ এন্টারটেইনমেন্ট, এবং সেই এন্টারটেইনমেন্ট করবার জন্যে ওই কৌশলটা, ওই চমকটা ব্যবহার করে তাকে একটা শিল্প সৃষ্টি করতে হবে। যথার্থ রসশিল্পী না হলে এই কাজটা করা যায় না। তাই আমাদের দেশে ভালো জাদু শিল্পীর এত অভাব। মোটামুটি এই হচ্ছে তার বক্তব্যটি, এবং আমি ওই বক্তব্যটির সঙ্গে সহমত, এবং সম্ভবত রাহুল বোধহয় লিখেছিল সহমত। এরকম সহমত হয়তো আমাদের মধ্যে অনেকেই আছে, কিন্তু কি করে ওই কাজটা করা যায়, যেটা মানব সিনহা বলেছে জীবনের সঙ্গে জীবন যোগ করা, এই কাজটা কি করে আমরা করব, কি করে করতে হয়, আমার এই বইটিতে সেই ব্যাপারেই আলোচনা করা হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের জাদুকরদের এই বইটা, যদিও খুব বেশি দাম নয়, 60 টাকা সামান্যই দাম, এবং ওটা ওই মুদ্রণ খরচটাই পড়ে আর কি। তাই এটা যদি দেন তাহলে আপনারা এই জিনিসটা শিখতে পারবেন কি করে কি করা যায় আর কি। আমি অত ডিটেলের মধ্যে আজকে যাব না। আজকে আমি কয়েকটা ম্যাজিক আপনাদের দেখাবো। সেই ম্যাজিকগুলোতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট, যে মানুষকে কি করে এন্টারটেন করবো, এমন কিছু ম্যাজিক ব্যবহার করেছি যে ম্যাজিকগুলো সিম্পল দাসের ম্যাজিক, টাকার ম্যাজিক, এরকম সিম্পল ম্যাজিকগুলো খুব সিম্পল। তা বহুদিন আগে যতদূর মনে পড়ে নদীয়াতে রানাঘাটে আমি একটা লেকচার ডেমনস্ট্রেশন করেছিলাম। বিষয়টা ছিল টেপ রেকর্ডারের ওপর। মানব সিনহা আমাকে বললো যে ওইটা করুন আপনি, ওটা খুব ভালো।
অনেকেই দেখেনি, তাদের ভালো লাগবে। সেইটা করতে গিয়ে যে সমস্যায় পড়লাম সেটা হচ্ছে যে সেই জিনিসগুলো হারিয়েছি। কি করে হারালাম বলি, 2000 সালে আমাকে হঠাৎই বাড়িতে অজ্ঞান অবস্থায় হসপিটালাইজ করে দেয়। 14 দিন হসপিটালে ছিলাম। জ্ঞান ট্যান ফেরার পর ডাক্তারবাবুরা আমার বাড়ির লোকেদের বললো যে ওনাকে নিয়ে যে ঘরটিতে যাবেন সেই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই, এতটুকু ধুলো যেন না থাকে, পুরোনো জিনিস সব বাতিল। পরে আমার মেডিকেল যাবতীয় জিনিস আমার ঘর থেকে হাফিজ হয়ে গেল, নিচের গুদম ঘরে চলে গেল, ওখানে চলে গেল, ওখানে চলে গেল, কোনোটাই আর হাতে কাছে পাওয়া গেল না। আমি কদিন ধরে খুঁজেছি, পাইনি। পরে নতুন করে আবার তৈরি করেছি, পরে একটা বড় বাথরুম জায়গায় ছোট বাথরুম হয়েছে, ইত্যাদি হয়েছে। আমি আশা করবো আপনারা মানিয়ে নেবেন। তো আমি সেই খেলাটা দিয়েই বোধ হয় আজকে শুরু করাটা খুব ভালো হবে। তা আপনাদের মধ্যে যে কোনো একজনকে ডাকবো মঞ্চে আসার জন্য, যে কোনো একজন চলে আসুন। দেওয়াটা জাদুকরের কাজ নয়, জাদুকরের কাজ এন্টারটেইনমেন্ট, এবং সেই এন্টারটেইনমেন্ট করবার জন্য ওই কৌশলটা, ওই চমকটা ব্যবহার করে তাকে একটা শিল্প সৃষ্টি করতে হবে। যথার্থ রসশিল্পী না হলে এই কাজটা করা যায় না। তাই আমাদের দেশে ভালো জাদু শিল্পীর এত অভাব। মোটামুটি এই হচ্ছে তার বক্তব্যটি, এবং আমি ওই বক্তব্যটির সঙ্গে সহমত, এবং সম্ভবত রাহুল সুদায় লিখেছিল সহমত। এইরকম সহমত হয়তো আমাদের মধ্যে অনেকেই আছে, কিন্তু কি করে ওই কাজটা করা যায়, যেটা মানব সিনহা বলেছে জীবনের সঙ্গে জীবন যোগ করা, এই কাজটা কি করে আমরা করবো, কি করে করতে হয়, আমার এই বইটিতে সেই ব্যাপারেই আলোচনা করা হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের জাদুঘরদের এই বইটা যদিও খুব বেশি দাম নয়, 60 টাকা সামান্যই দাম, এবং ওটা ওই মুদ্রণ খরচটাই পড়ে আর কি। তাই এটা যদি দেন তাহলে আপনারা এই জিনিসটা শিখতে পারবেন কি করে কি করা যায়। আমি অত ডিটেলের মধ্যে আজকে যাবো না। আজকে আমি কয়েকটা ম্যাজিক আপনাদের দেখাবো। সেই ম্যাজিকগুলোতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, যে মানুষকে কি করে এন্টারটেইন করবো এমন কিছু ম্যাজিক ব্যবহার করেছি, যে ম্যাজিকগুলো সিম্পল কাঁচের ম্যাজিক, টাকার ম্যাজিক, এরকম সিম্পল ম্যাজিকগুলো সিম্পল। তা বহুদিন আগে যতদূর মনে পড়ে নদী আছে রানাঘাটে, আমি একটা লেকচার যেমন পড়েছিলাম, বিষয়টা ছিল টেপ রেকর্ডারের উপর। মানুষ আমাকে বললো যে ওইটা করুন আপনি, ওটা খুব ভালো, অনেকেই দেখেনি, তাদের ভালো লাগবে। সেইটা করতে গিয়ে যে সমস্যায় পড়লাম সেটা হচ্ছে যে সেই জিনিসগুলো হারিয়েছি। কি করে হারালাম বলি, 2000 সালে আমাকে হঠাৎই বাড়িতে অজ্ঞান অবস্থায় হসপিটালাইজ করে দেয়। 14 দিন হসপিটালে ছিলাম। জ্ঞান ট্যান ফেরার পর ডাক্তারবাবুরা আমার বাড়ির লোকেদের বললো যে ওনাকে নিয়ে যে ঘরটিতে যাবেন সেই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই, এতটুকু ধুলো যেন না থাকে, পুরোনো জিনিস সব বাতিল। পরে আমার মেডিকেল যাবতীয় জিনিস আমার ঘর থেকে হাফিজ হয়ে গেল, নিচের গুদম ঘরে চলে গেল, ওখানে চলে গেল, ওখানে চলে গেল, কোনোটাই আর হাতে কাছে পাওয়া গেল না। আমি কদিন ধরে খুঁজেছি, পাইনি। পরে নতুন করে আবার তৈরি করেছি, ফলে একটা বড় বাথরুম জায়গায় ছোট বাথরুম হয়েছে, ইত্যাদি হয়েছে। আমি আশা করবো আপনারা মানিয়ে নেবেন। তো আমি সেই খেলাটা দিয়েই বোধ হয় আজকে শুরু করাটা খুব ভালো হবে। তা আপনাদের মধ্যে যে কোনো একজনকে ডাকবো মঞ্চে আসার জন্য, যে কোনো একজন চলে আসুন, যে কোনো একজন। রাহুল আসবে, ঠিক আছে, চলে আসুন। রাহুল এসেছে, তাহলে রাহুল তোমাকে যেটা করতে হবে, ওইখানে আমি কটা বই লিখেছি, ওখানে 3খানা বই আছে, ওই 3টে বইয়ের মধ্যে 2টো বই তুমি পছন্দ করে আমার কাছে ওই কোনো জানা যে কোনো 2টো বই, 8টা বই ওখানে পড়ে থাকবে। ক্যামেরার সামনে এই 2টো বই তুমি নিয়ে এসছো তো, ঠিক আছে। তাহলে এবার একটা কাজ করো, ওখানে চেয়ার আছে, ওই চেয়ারটা নিয়ে ওখানে বসুন। গুড বল। ওইখানটা
যে বইটা ওখানে রেখেছো বইটা নাও, ওইটাই তোমার পছন্দ করা বই। তুমি দেখো বইটার মধ্যে একটা কাগজ দেওয়া আছে, ওই কাগজটা দেওয়া হয় ওখানে তোমাকে যে একটা অঙ্ক করাবো 3000 টাকা। কাগজটার তলায় দিয়ে লিখতে সুবিধা হয় বলে বইটা দেওয়া হবে। বইটার উপরে কাগজটা রাখো, সেই অঙ্কটা করবে। অঙ্কটা হচ্ছে 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা লিখে ফেলো, ঠিক আছে? ওই সংখ্যাটাই ওর পাশে আরেকবার লিখো। আচ্ছা রাহুল, আমি কিন্তু তোমাকে বলিনি, তোমার লেখা হয়ে গেছে। আমি কোন দিকে লিখবে বলিনি, তোমার ডান দিকেও হতে পারে, ডান দিকেও হতে পারে। তুমি নিশ্চয়ই ডান দিকে লিখেছো, পাশে লিখে তোমার ডান পাশে লিখেছো। আচ্ছা এবার ওই সংখ্যাটাই বাম পাশে লিখো। তাহলে একই সংখ্যা পরপর 3 বার লেখা হয়ে গেল। তার মানে 2 2 2 অথবা 3 3 3 অথবা 5 5 5 অথবা 9 9 9 এরকম একটা সংখ্যা তোমাদের এসেছে। আচ্ছা এই সংখ্যাটাকে তুমি 3 দিয়ে ভাগ করে দাও। একটু কষ্ট করে অঙ্কটা করতে হবে, একটু ভাগ করতে হবে। ভাগটা কি মিলে গেছে? বাহ, কোনো বাচ্চার নেই। আর এবার যে সংখ্যাটা হলো, এই সংখ্যাটাকে প্রথম যে এক অঙ্কের সংখ্যাটা ভেবেছো সেইটা দিয়ে ভাগ করে দাও। এটাও মিলে গেছে। বাহ, তাহলে তোমার কাছে এখন 2 অঙ্কের একটা সংখ্যা আছে। এই সংখ্যাটাকে নিয়ে মনের মধ্যে রেখে একটু অপেক্ষা করতে হবে, তার কারণ আমার আরেকটু আপনি আসবেন। তারপরে প্রতশ্রী চ্যাটার্জি, প্রতশ্রীকে দিয়ে একটা ছোট্ট কাজ করাবো। প্রতশ্রী আমার কাছে কতগুলো ছোট ছোট কার্ড আছে, কার্ডের মধ্যে কতগুলো স্পট দেওয়া আছে, ঠিক আছে? স্পট গুলো বিভিন্ন কালার আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে বিভিন্ন কালার, তাই তো? আর আমার একটা বাক্য আছে। এবার এগুলোকে আমি উঠে দিচ্ছি, এই সবগুলোকে উঠে দিলাম, ঠিক আছে? এবার মাইকে পাতা করে দিলাম, মাইকে আসছে না। এবার এগুলোকে সব এদিকে করে দিলাম। কোন স্পটটা কোথায় আছে তুমি জানো না। এবার যে কোনো একটা স্পট তুলবে, তুমিও দেখবে না, আমিও দেখবো না, কেউ দেখবে না। ওটাকে বাক্য করে লিখে করতে পারো। তোমার পছন্দ করা এটা এই বাক্যের মধ্যে রইল। এই বাক্যটা তোমার সাথে পছন্দ করেছিলাম, এই বাক্যটা তোমার সাথে রইল। তুমি অপেক্ষা করো। 2 জন ব্যক্তিকে আমি অপেক্ষা করালাম, আরেকজনকে অপেক্ষা করাবো। এমন একজনকে যার পকেটে গোটাবার 10 টাকার নোট আছে, যে কোনো একজন চলে আসুন, বার করে ফেলুন গোটাবার 10 টাকার নোট। কটা আছে? মাত্র 2টো। আমি তো অনেকগুলো চাইছি না, আপনার কাছে দাঁড়িয়ে দিন না। করোনার সময় দুটো থেকে নিয়ে নেবো। আপনারা কি বলেন? দুটো থেকে একটা নিয়ে নিই, ঠিক আছে? এই দুটো থেকে এই নোটটা নিয়ে নিলাম, আর এই সব দিয়ে দিলাম। ওকে, তাহলে এবার এটাকে বন্ধ করে দিলাম। ইচ্ছা করে লাগাতে পারেন, নাও লাগাতে পারেন, আপনার কাছে লিখে এত কাণ্ড করার পর যেটা বলবো সেটা হচ্ছে যে আমার এক গুরুদেব ছিলেন, তার নাম গণেশ সামন্ত। তার সঙ্গে আমার একটা বিতর্ক হয়েছিল। বিতর্কটা হচ্ছে এই যে মঞ্চে জাদুকরকে উপস্থিত থাকতেই হবে ম্যাজিক দেখানোর জন্য। নমস্কার, আমাকে আপনারা ঠিক চিনবেন না। আমি জাদুকর গণেশ সামন্ত। একসময় সারা বাংলা চষে বেরিয়েছি ম্যাজিক প্রদর্শন করে। এখন বয়স হয়েছে, অথর্ব হয়ে পড়েছে। ম্যাজিক ছেড়েছি বহুকাল। একমাত্র দিব্য
মধ্যে আসে আমার কাছে, আমার খোঁজ খবর নেয়। দীপক মানে আপনাদের প্রিয় জাদুকর দীপক রায়চৌধুরী। সেদিন কথায় কথায় দীপককে বলেছিলাম অকুস্থলে উপস্থিত না থেকেও একজন জাদুকর ম্যাজিক দেখাতে পারে, কিন্তু দীপক কিছুতেই মানবে না, ওর বক্তব্য অসম্ভব। শেষ পর্যন্ত আমার বক্তব্য প্রমাণ করার জন্য এই পরিকল্পনা, এই এমনই এক পরিকল্পনা যেখানে যেদিন আমি থাকবো না সেদিনও আমি ম্যাজিক দেখাতে পারবো। এই ক্যাসেটে আমি কিছু ভবিষ্যৎবাণী রেকর্ড করে রেখেছি, দীপককে দিয়েছি এই রেকর্ডের ক্যাসেটটা। সেই সাথে ওকে কিছু নির্দেশও দিয়েছি, বলেছি তোমার যে কোনো জাদুর আসরে তোমার আমার নির্দেশ মতো কাজগুলো করে এই ক্যাসেটটা চালিয়ে দিতে। আজকের আসরে আপনারা যখন আমার গলা শুনতে পাচ্ছেন, তখন আশা করি আমার নির্দেশ মতো দীপক আপনাদের দিয়ে কাজগুলো করিয়ে নিয়েছে। তাহলে শুরু করা যাক। যিনি প্রথম কাজটা করেছেন তাকে বলছি, আপনি একটা কাগজে একটা এক অঙ্কের সংখ্যা লিখেছেন, তারপর ওই একই অঙ্ক পাশাপাশি আরো দুবার লিখে একটা 3 অঙ্কের সংখ্যা পেয়েছেন। তারপর সংখ্যাটাকে প্রথমে 3 দিয়ে ভাগ করেছেন, তারপর শুরুতে ভাবা এক অঙ্কের সংখ্যাটা দিয়ে আবার ভাগ করেছেন, তাই তো? এখন আপনার হাতে রয়েছে একটা 2 অঙ্কের সংখ্যা। এই সংখ্যাটা কত তা আমার জানার কথা নয়, কিন্তু এই মুহূর্তে আপনার হাতে একটা বই রয়েছে, লিখবার সুবিধা হবে বলে কাগজের তলায় রেখেছিলেন। এই বইটাও আবার আপনারই পছন্দ করা। কবি অনির্বাণ দত্তের কাব্যগ্রন্থ খেলা যখন কালবেলা। এক কাজ করুন, আপনার পছন্দ করা সংখ্যা যত, এই বইয়ের তত নম্বর পৃষ্ঠা খুলে ফেলুন। শেষ পর্যন্ত আপনি যে নাম্বারটায় পৌঁছেছিলেন, যে 2 অঙ্কের সংখ্যা পেয়েছেন, সেইখানে, বুঝেছেন তো? তত নম্বর পৃষ্ঠাটা খুলুন। খুলেছেন? ভবিষ্যতের গর্ভে আপনার খোলা পৃষ্ঠাটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এটা একটা কবিতা। কবিতার নাম পরাণ মাঝি, কবি রাম বসুকে নিবেদিত। আপনার হাসি হাসি মুখটাই জানিয়ে দিচ্ছে আমার ভবিষ্যৎবাণী মিলে গেছে। তবু আপনি সবাইকে একটু জানিয়ে দিন। ধন্যবাদ। এবার আপনাকে বলছি, যার কাছে রয়েছে খামে বন্দি একটা 10 টাকার নোট। আপনাদের দেওয়া গোটা কয়েক 10 টাকার নোটের মধ্য থেকে একটা নোট খামের মধ্যে রাখা আছে, তাই তো? এবার খামটা খুলুন। খুলেছেন? এবার টাকাটা বার করুন। করেছেন? নোটটা কি ভাঁজ করা রয়েছে? তাহলে ভাঁজ খুলে ফেলুন। নোটটা চোখের সামনে মেলে ধরুন। আমি আপনার হাতে ধরা নোটটার নম্বর বলার চেষ্টা করছি। মিলিয়ে নিন। 96C5989, মাফ করবেন, 593991। আরেকবার বলছি, 96C593991। কি মিলেছে তো? আর বাকি রইলেন আপনি। আপনার হাতে রয়েছে ছোট্ট বাক্সটা, অথচ এখনো জানেন না ওই বাক্সের মধ্যে রয়েছে যে কার্ডটা, তার বুকে যে চিহ্ন রয়েছে তা কোন রঙের। বিভিন্ন রঙের 5-5টা বৃত্তের আঁকা বোর্ডের মধ্যে থেকে আপনার না দেখে পছন্দ করা কার্ডটা রয়েছে বাক্সের মধ্যে। ভাবছেন নোটের নম্বরের মতো বাক্সের মধ্যে কার্ডটার রংটাও আমি বলে দেবো? তা বলছি না। বলছি না এই কারণে নয় যে রংটা আমি বলতে পারবো না, বলছি না এই কারণে যে এখনই আমি আপনাদের স্বর্ণকণ্ঠের অধিকারী হেমন্ত মুখোপাধ্যায়ের
একটা বিখ্যাত গানের কয়েকটা কলি শোনাবো, আর আপনিও বাক্স খুলে কার্ডটা বার করে কার্ডের রংটা মিলিয়ে নিন। নিন, কার্ডটা বার করুন, আমিও গান শোনাই। আপনার হাতের কার্ডের বৃত্তের রংটা অবুঝ মনের মতোই সবুজ তো? সকলকে অসংখ্য ধন্যবাদ দীপক মারফত এই বৃত্তের ম্যাজিক দেখার জন্য। উপস্থিত থেকে আপনাদের পুরস্কার অথবা তিরস্কার কোনোটাই নেবার মতো অবস্থায় নেই আমি। বিদায়। আজকে আমরা এসেছি জাদুকর এমএন মুখার্জির বাড়িতে, মুখার্জিরা। আজকে আমরা বেশ কিছু ম্যাজিশিয়ান প্রায় অনেক দিন পরে একসাথে মিলিত হয়েছি, তা অবশ্যই অত্যন্ত ভালো লাগছে। আশা করছি এবার থেকে আমরা রেগুলার মিলিত হতে পারবো। এতদিন তো প্রচুর ভার্চুয়াল শো হয়েছে, ভার্চুয়াল আমাদের কথাবার্তা হয়েছে, কিন্তু লাইভে এসে সবার সাথে দেখা করে অত্যন্ত ভালো লাগছে। যারা বক্তব্য রাখছেন এখনো পর্যন্ত মনোজদা রেখেছেন, মুখার্জিদা রেখেছেন, অত্যন্ত ভালো লেগেছে। দীপক রায়চৌধুরী, এরপরে ওনার লেকচার ডেমনস্ট্রেশন আছে, তারপরে আমার লেকচার ডেমনস্ট্রেশন আছে। এইটা ম্যাজিক অথরিটি খুব সম্ভবত এই প্রথম দীপক জেঠু একটা লেকচার ডেমনস্ট্রেশন করছেন। এর আগে সম্ভবত উনি কোনো করেননি। ম্যাজিক অথরিটি এই প্রথম ওনার মতো একজন লেজেন্ডারি ম্যাজিশিয়ানকে দিয়ে এটা করাচ্ছেন। এটার জন্য ম্যাজিক অথরিটিকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে, সবাই আনন্দ করুন, খুব ভালো থাকুন। এখানে চলে আয়। দেখো কি আছে, কতগুলো আছে, গুনে গেল। 100 টাকার নোট ওটা দিয়ে দে। হোয়াইট পেপার, হোয়াইট পেপার, একটা 100 টাকার নোট। নোটটা পেপারেই ছাপা, তাই ওটাকে কাগজ বলবো। কেমন? আচ্ছা, এবার এই যে আটটা হলো, এই আটটাকে তুমি সাজাবে বাদিক থেকে জ্বালাতেই পর পর। তার মধ্যে 100 টাকার নোট যেখানে খুঁজছে সেখানে রাখতে পারো। তার জন্য একটা জিনিস করতে পারো, ওগুলোকে একটা নোটটা ভাগ করো, শুধু নোটটা ভাগ করো, আর একটা ভাগ করো। ঠিক এইভাবে একটা ভাগ করে দাও একদম। তারপরে অসুবিধা হবে একবারই, কিন্তু এটাকে রিচির ঘরটা বলছি। এইভাবে প্রত্যেকটা কাগজকে ভাগ করে দাও। হ্যাঁ, আলাদা এবং এইটার মধ্যে ফেলে দাও একটা করে। হ্যাঁ, এগুলো ভাগ করতে হবে, নোটটাও ফেলে দেবে, কাগজগুলো ফেলে দেবে। হয়ে গেল, ধরো এটাকে একটু চেক করে নাও। এবার তুমি যেটা করবে, আমি এখানে তোকে জায়গাটা পরিষ্কার করে দিই। ওইগুলোকে নিয়ে তুমি এখানে সাজাবে। কেমন? সাদা কাগজ এবং নোট একটা একটা করে। তুমি যদি এদিকে দাঁড়াও, তাহলে এদিকে তোমার বাদিক, এদিকে ডান দিক, এদিকে একটা লাইন করে সাজিয়ে যাবে। এই যখন সাজাবে তখন আমি দেখবো না, আমি এখানে চলে এলাম, আমি তোমার দিকে আর দেখছি না।
তাহলে নোটটা কোথায় থাকবে আমি দেখবো না, জানতেও পারবো না। তুমি ওটাকে চেক করে নিয়ে একটা করে বার করে দাও, তাহলে তোমার পছন্দটাও আর রইল না। যে কোনো জায়গাতে টাকাটা চলে আসবে, সেখানে টাকাটা রেখে দেবে। ওই তো পাশে আছে ওটা হবে পাশে সব আদিকে দেখো হ্যাঁ, এটা বন্ধ করে দাও। ওখানে আছে না ওখানে ওকে, জিজ্ঞেস করছি তোমাকে, 8খানা কাগজ বেরিয়েছে? হ্যাঁ, এই বেরোলো, এই বেরোলো 8টা তো একান্তর ভেতরের দিক তো ভেরি গুড। তাহলে বাঁ দিক থেকে নোটটা একটা পজিশনে আছে, সেটা 3 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে, 4 নম্বর হতে পারে। ওর বাদিক একদম পড়াতে করে দিয়েছি। তোমার বাদিক থেকে যত নম্বর পজিশনে আছে, এই কাগজ বলতে আমি নোটটাকে বোঝাচ্ছি। অর্থাৎ তোমার নোটের পজিশনটা যত নম্বরে ছিল, বাদিক থেকে একটা একটা করে ততগুলো কাগজ ডান দিকে নিয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে একটা একটা করে একসাথে নয়, একটা নিয়ে গেল, তারপর একটা নিয়ে গেল, তারপর একটা নিয়ে গেল, এইভাবে হয়ে গেছে কাজটা। ভেরি গুড। এইবার বাঁ দিক থেকে একটা কাগজ ডান দিকে নিয়ে গেল, হয়ে গেছে। বাঁ দিক থেকে আরেকটা কাগজ ডান দিকে নিয়ে যাও, হয়ে গেছে। বাঁ দিক থেকে একটা কাগজ তোলো এবং আমাকে দিয়ে দাও, ওটা টাকা নয়, কাগজ। বাঁ দিক থেকে আর একটা কাগজ তোলো, ওটা টাকা নয়, ওটা আমাকে দিয়ে দাও। বাঁ দিক থেকে আরেকটা কাগজ তোলো, ওটা দিয়ে দাও, ওটা আমার কাগজ, টাকা নেই। এবার বাঁ দিকের একটা কাগজ নিয়ে গিয়ে ডান দিকে রেখে দাও, ওইকে বাঁ দিকের কাগজ তোলো, ওটা কাগজ আমাকে দিয়ে দাও। বাঁ দিকের একটা কাগজ ডান দিকে নিয়ে যাও, বাঁ দিকের একটা কাগজ তোলো, ওটা কাগজ আমাকে দিয়ে দাও। বাঁ দিকের একটা কাগজ তোলো, তুলে ডান দিকে নিয়ে যাও, বাঁ দিকের কাগজটা তোলো, ওটা কাগজ আমাকে দিয়ে দাও। বাঁ দিকের একটা কাগজ তোলো, তুলে ডান দিকে নিয়ে যাও। এবার বাঁ দিকের কাগজটা আমাকে দাও, ওটা কাগজ। আমাকে 7খানা কাগজ চলে এসছে, টাকাটা তোমার চলে আসছে, ওরা তুমি নিয়ে নাও। আর যেটা সেটা হচ্ছে যে 3টে বা 4টে খেলা দেখালাম, এটার মধ্যে গণজাদুর ব্যাপারটা নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। যে কি করে একটা ম্যাজিককে, একটা ট্রিককে ম্যাজিক করতে হয়, এন্টারটেইন করতে হয়, সেইটা শেখাবার চেষ্টাটা করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের বক বাহ, আজকে 24শে অক্টোবর 2021, এই করোনার মধ্যে আমরা সমস্ত জাদুকররা একটুখানি পুজোর
অনুষ্ঠান, মানে বিজয়া সম্মিলনী, তার সঙ্গে একটু স্মরণ সভা আর তার সঙ্গে ওয়ার্কশপ, তিনজন আমরা বলবো। আমি তো বলবোই এবং আমি অনেকটা কাভার করবো, কারণ আমি তো ম্যাজিকের প্রায় শেষে এসে গেছি, রিটায়ারমেন্ট। তো আমার যত গল্প আছে, গোপন গল্প যত ম্যাজিকের শিক্ষা সব কিছু আমি বলবো। দীপকদাও বলবেন ব্যাটার সম্পর্কে, আর রাহুল এসছে ব্যাঙ্গালোর থেকে, মেন্টাল ম্যাজিকের উপরে। আর এই যে মঞ্চটা দেখছেন যেখানে আমাদের অনুষ্ঠান হচ্ছে, এই মঞ্চটা 2008 সালে তৈরি এবং এই মঞ্চে প্রচুর ম্যাজিকের অনুষ্ঠান হয়েছে, প্রচুর জাদুকররা এসেছেন। আর সব থেকে বড় এখানে কম্পিটিশনও হয়েছে। আর এটা আরও বড় ছিল আমাদের হলটা, কিন্তু দুর্গাবশত আমরা হলটা একটু ছোটো হয়ে গেছে, কারণ আমরা কিছু বাইরে কমার্শিয়াল কমপ্লেক্স থেকে ফেলেছি। এই হলো ব্যাপার। আর আমি তো ম্যাজিক করছি 1969 থেকে, 52 বছর হয়ে গেছে। 18,000-এর উপরে শো করে বসেছি এবং বিরাট কালেকশন আছে আমার উপরে, বড় স্টুডিও আছে, প্রচুর বই, প্রচুর কালেকশন, ভিজিটিং কার্ডের কালেকশন আমার মনে হয় ভারতবর্ষে এত কারণ নেই। 1000 কালেকশন আছে ভিজিটিং কার্ডের উপরে, বইয়েরও কালেকশন আছে। সেসব নিয়ে আছি, ভালোই আছে। সমস্ত জাদুকরদেরকে শুভেচ্ছা, ভালো থাকুন, ভালো করে ম্যাজিক করুন, শেষ করছি। আশিস দা, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? না, জ্যোতিষে? আচ্ছা। ফ্রি উইলে বিশ্বাস করেন? আচ্ছা। ওটা কাছে যাও। এখানে ঠিক আছে। এই 5টা তাস আপনার সামনে রয়েছে, আর সামনে একটা থাম রয়েছে। এটা কয়েনটা দিলাম, এই কয়েনটা আপনি যে কোনো একটা তাসের ওপর রেখে দিন। ঠিক আছে? হ্যাঁ। এবার আপনাদের মধ্যে থেকে কেউ এটা আপনার ফ্রি উইল নাকি আমি কোনোভাবে ইনফ্লুয়েন্স করি? ফ্রি উইল। সময়টা 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা সময়। ওয়াচ ফ্রি উইল তো নাকি আমি ইনফ্লুয়েন্স করেছি বলবার পরে? আপনাকে কি করতে হবে আশিস দা, এই পয়েন্টটাকে 1, 2, 3, 4, 5 বা যে কোনো দিকে এরকম 5টা ডট শেড করতে হবে। হ্যাঁ, মানে এখান থেকে স্টার্ট করছেন 1, 2, এখান থেকে আপনি মানে এখানে আসতে পারবেন না, 3 এখানে আসতে পারবেন, 4 এখানে আছে, 5 আপনি এখানে যেতে পারেন, এখানে যেতে পারেন। মানে কর্নারে গেলে তার পাশেরটা নিয়ে যেতে হবে। 1, 2, 3, 4, 5। আপনার কি চয়েস তো? আপনি কি দেখেছেন? কিং অফ ডায়মন্ড। আর যে কটা তাস ওখানে মার্কেটে রয়েছে, প্রত্যেকটা তাসের ব্যাগ কি? ব্লু ব্যাগ। আর এইটার কাউন্টার মধ্যে আপনি দেখুন একটা মাত্র তাস রয়েছে। আপনি তাসটাকে বার করুন, তাসটার কি ব্যাগ সেটা দেখেন, রেড ব্যাগ। আপনি যে তাসটা সিলেক্ট করেছেন সেটা ব্যাগটা দেখান। একমাত্র এখানে একটাই রেড ব্যাগ ছিল, সেটাই উনি পিক করেছিলেন, যেটা আমার প্রেডিকশনের সঙ্গে মিলেছে। আর শুধু তাই না, উনি তুলেছেন কিং অফ ডায়মন্ডস। কিং অফ ডায়মন্ডস এর মেচটা আমি প্রেডিক্ট করেছিলাম। মোটামুটি 15-20টা কার্ড মতো কেটে এখানে রাখলাম, ঠিক আছে? কাটো দেখে ফেস আপ করে দাও। যে কার্ড আছে, কার্ড আরো ওরকম 15-20টা কার্ড নিয়ে নাও। ফেস আপ করে রাখো। আরো ওরকম 15-20টা কার্ড নিয়ে নাও, নিয়ে ফেস আপ করে রাখো। তবে এখন আমাদের সামনে কিছু ফাইল আছে। তুমি সব 3D কার্ড করেছো, 4টে প্যাকে তুমি 3D কার্ড করেছো। এবার কিছু প্যাক আছে ফেস আপ, কিছু আছে ফেস ডাউন। আমরা ফেস আপ আর ফেস ডাউন থেকে শামিল করব।
সপ্তর্ষি চুপ কর না। করে দিই। এবার এই ব্যাগটাকে এবার শুধু যে ওই ট্যাগের মধ্যে কিছু ফেস আপ আছে, কিছু ফেস ডাউন কার্ড আছে। তুমি ফেস আপ আর ফেস ডাউন কার্ডগুলোতে আলাদা, ফেস আপের একটা ফাইল হবে, ফেস ডাউনের একটা ফাইল। এবার যে কার্ডগুলো ফেস আপ রয়েছে সেই কার্ডগুলো একটু যোগ করে দেবো। মানে তুমি যে ঘরে যেটা যে নম্বর সেটাকে আলাদা রাখো, কত সুবিধা হবে। যেগুলোতে নম্বর নেই সেগুলো সব একসাথেই রেখে দিতে পারো, অসুবিধা নেই। যেগুলো নম্বর নেই সেগুলোকে ডিসক্রাইব করে দাও, বাকিগুলোকে চলে দাও। দুই, তারপরে কটা দিন আছে? 2 প্লাস 2 দিন মানে 6 2 8, তারপর 3 তে 4 মানে 12 মানে 20। একটাই নয় আছে কি? আচ্ছা যোগ করো 29 তার সাথে 36 41 আর দুটো বাকি আছে 41 আর 8 49 আর 8 57। সুমনদা আপনাকে আমি একটা প্যাড দিয়েছি, আপনি যদি উপরের কভারটা তোলেন দেখবেন একটা নম্বর লেখা আছে। সবাইকে বলুন ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমরা একটা কনফিউশন করবো এবার। এইটা কিন্তু একমাত্র নম্বর নয় যেটা আমি লিখেছি, আমি আরো কিছু নম্বর লিখেছি। না মানে আর কি রেজাল্ট হতে পারে সেটা আমি লিখিনি। আমি আর পরের পেজে আমি আর যেগুলো লিখেছি সেটা হচ্ছে 2 3 3 4 4 4 কি লিখছে তো 5 7 এটা হয়ে গেছে 8 8 9। এরপরে সংখ্যার আওয়াজ দিয়ে শেষ করবো। অনেক দূর যাবো মেমারি থাক কিনা ভাবে বাজে নয়। ঘোড়ার ডাকা যেটা হোক মধ্যে বলছে ঘোড়ার ডাক করে শোনাতে, তো ঘোড়ার ডাক করে শোনাচ্ছি। একটা লোক ঘোড়ার দিকে করে যাচ্ছে, ঘোড়াটা চলছে আর লোকটা আনন্দে গুনগুন করে গান গায়, কিন্তু একদিকে আওয়াজটা হচ্ছে, আওয়াজটা কিনা ভাবে হচ্ছে। ঘোড়া তখন চেঁচায়, তখন কিরকম আওয়াজ? আসতে হয়ে গেছে সাউন্ডটা হোক।
হ্যালো হ্যালো ঘোড়া কিনে বড় চেঁচাচ্ছে নাকি দেখা যাক। ঠিক আছে, এরপর রাত সঙ্গে আওয়াজ দিয়ে শেষ করছি। ধন্যবাদ। এরপরে ভালো কনফারেন্সে আসবো, তখন অনেক কিছু শোনাবো এবং আশা করি সকলকে আরো বেশি আনন্দ দিতে পারবো। ধন্যবাদ, গুড নাইট। খুব সুন্দর আমাদেরকে আনন্দ দিয়ে গেল অচিন্তকে অসংখ্য ধন্যবাদ ম্যাজিক অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এরপরে শতদ্রু ব্যানার্জি আপনাদের সামনে একটু ডেমনস্ট্রেশন করবে, তৈরি হচ্ছে। তার মধ্যে আমি একটা ম্যাজিক দেখিয়ে নিই ও যতক্ষণ তৈরি হচ্ছে। আজকে আসার সময় আমি একা একা না এসে তিনজনকে সঙ্গে করে নিয়ে এসেছি। তিনজন এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এর মধ্যে একজনের উচ্চতা খুব কম, এর নাম ছোট, সবচেয়ে ছোট। আর তারপরে যে লোকটাকে আমি দেখাবো সেই লোকটার উচ্চতা সবচেয়ে বেশি, তার নাম লম্বু। আর তারপরে যাকে আমরা দেখাবো সে হচ্ছে মধু, মিডিয়াম। এরা তিনজনে খুব ভাব, তিন ভাই খুব ভাব। সবসময় যেখানে যা কিছু করে তিনজনে একসঙ্গে করতে যায়, একসঙ্গে খেতে যায়, একসঙ্গে শুতে যায়, একসঙ্গে ঘুমোয়, একসঙ্গে খায়, সবকিছু একসঙ্গে করে। ইদানিং তারা একসঙ্গে কিছু করতে পারছে না, কেন? সেটাই হচ্ছে ম্যাজিক বা প্রশ্ন। কারণ হচ্ছে এরা ছোট ভাইটা যখন বড় ভাইগুলোর সঙ্গে কথা বলে ঘাড় উঁচু করে কথা বলতে হয়, আর বড় ভাইগুলো যখন ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে ঘাড় নিচু করে কথা বলতে হয়, আর মেজো ভাইটাকে সবসময় কি এরকম করতে হয়। এই করতে করতে তিনজনে ঘাড়ে ব্যথা হয়ে গেছে। এই ঘাড়ে ব্যথা হয়ে যাওয়ার জন্য এরা তিনজনে একসঙ্গে কিছু করতে যাচ্ছে না। তবে ঠিক করেছে তিনজনে একসঙ্গে শুতে যাবে, কারণ শুতে গেলে কাউকে ঘাড় উঁচু করতে হয় না, নিচু করতেও হয় না। তাই তিনজনে একসঙ্গে শুতে গেল। শুতে গিয়ে যে ঘটনাটা ঘটবে সেটাই আপনাদের দেখাচ্ছি। তিনজনে একসঙ্গে শুতে গেছে, তিনজনে একসঙ্গে একটা স্বপ্ন দেখলো। দেখেছেন নাকি একসঙ্গে স্বপ্ন? আপনারা দেখেন? জানি অনেকে কেউই বলে দেখেনি, আসলে এরা দেখেছে একসঙ্গে একই স্বপ্ন। কি স্বপ্ন? না, এদের সঙ্গে একজন ব্যায়ামবিদের দেখা হয়েছে, আর সেই ব্যায়ামবিদ বলে যে ব্যায়াম দিয়ে এদের সমস্যার সমাধান করে দেবে, যেটা আজকের দিনে খুব দরকার। আর সেইটাই হলো ব্যাপার। ব্যায়ামটা কি বলেছে যে এই পাটা ধীরে ধীরে মাথার কাছে নিয়ে যেতে। সবচেয়ে ছোট জন সে আগে পাটা ধীরে ধীরে মাথার কাছে নিয়ে চলে গেল। এবারে সবচেয়ে বড় যে সে তার পাটা ধীরে ধীরে মাথার কাছে নিয়ে গেল। এমনি কোনো নিষেধাজ্ঞা নেই বলে যে লুঙ্গি আর কাপড় পরে এই ব্যায়ামটা করবেন না। এবারে মেজো সে পাটা ধীরে ধীরে মাথার কাছে নিয়ে গেল। এইভাবে পাটা মাথার দিকে করে, আর বেশিক্ষণ থাকা যায় না তো, পাটা মাথার দিকে তুলে, তাই পাটাকে ছড়াতেই হবে। কোনো না ছড়ানো যাবে, কিন্তু খালি একটা ছোট্ট ম্যাজিক্যাল মন্ত্র বলতে হবে, স্ট্যাচু 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 স্ট্যাচু। আর বলার সঙ্গে সঙ্গে ম্যাজিক্যালি, এন্টারটেইনিংলি, কনভিন্সিংলি এরা প্রত্যেকে একে অপরের সঙ্গে সমান হয়ে যায়। সত্যিকার যে সমান হয়ে গেছে সেটা দেখানোর জন্য 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। এরা তিনজনে যখন সমান সমান হয়ে গেল, তিনজনে খুব আনন্দ পেয়েছে। সে আনন্দ পেয়ে কি করলো, তিনজনেই হাত ধরাধরি করে ঘুরতে বেরোলো। কেন এরকম? হ্যাঁ, এই দুজনে হাত ধরাধরি করেছে, আবার এই দুজনে হাত ধরাধরি করে ঘুরতে বেরোলো, বেড়াতে বেরোলো। কারণ এখন কাউকে আর মাথা উঁচু নিচু করার ব্যাপার নেই, তিনজনেই সমান উচ্চতা। সেই জন্যই তিনজনেই হাত ধরাধরি করে ঘুরতে বেরোলো। ঘুরছে ঘুরছে খুব ঘুরছে, কারণ অনেকদিন ঘোরাঘুরি হয়নি। ঘুরতে 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 আবার ঘুরছে। এরা অনেক ঘুরে 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 ঘুরে
অনেক দেশ দেখে তারপরে ঘুরে এসে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়ল। আর ঘুমিয়ে পড়ার পর তারা যখন ঘুম ভাঙলো তখন এক অদ্ভুত ব্যাপার দেখলো। তারা কি দেখলো না, তারা নিজের জায়গায় ফিরে এসেছে। আর সত্যি সত্যি যে ফিরে এসেছে সেটা এই গিটগুলো তাদের হাত ধরাধরি ব্যাপারটা খুলে দেখাতে হয়, দেখলে বুঝতে পারা যাবে হ্যাঁ এই সবচেয়ে ছোটজন ছোটই রয়ে গেছে, সবচেয়ে বড়জন বড়ই রয়ে গেছে, আর মেজো যে সে মেজোই রয়ে গেছে। এটা দেখানোর আজকে উদ্দেশ্য ছিল। দীপকদার কথায় আসি, সেই জন্যই। দীপকদা আছেন না চলে গেছে? দীপকদা একটা লেকচার ডেমনস্ট্রেশন দিয়েছিলেন প্যাটার্ন ম্যাজিকের উপরে। প্যাটার্ন ম্যাজিকে দীপকদা বলেছিলেন বেশ কিছুগুলো কথা প্যাটার্নের সঙ্গে লক্ষ্য রাখতে হবে। প্যাটার্ন আমরা ম্যাজিক দেখাতে গেলে সাধারণত কোনগুলো করি না, কিছু ম্যাজিকের স্বার্থে দেখায় আর কিছু আসল কৌশল থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কিছু অংশ দেখানো। দীপকদার কথায় ছিল এই টোটাল কাজটা যা করছি সেই প্রত্যেকটা জায়গার যদি ব্যাখ্যা প্যাটার্নের মধ্যে থাকে তবে সেই প্যাটার্নটি সুন্দর প্যাটার্ন হয়ে ওঠে। আমার কথাটা খুব ভালো লেগেছিল, দীপকদার আমাদের মনে আছে এই ধরনের প্যাটার্ন ম্যাজিকের উপরে। এইটাতে চেষ্টা করেছি সেই গ্যাপগুলোকে বলে দেওয়ার, কেন পাটা উপরে মানে দড়িটা উপরে তুলতে হয়। আমরা ইকুয়াল আনুকরণ সবাই করি, কিছুই না দড়িটা খালি উপরে তুলে দিই, মাথার কাছে নিয়ে চলে যায়, কেন নিয়ে যায় কেউ বলি না। এই জায়গাটাকে করার জন্য এটা আমি দেখালাম। রেডি হয়ে রয়েছে শতদ্রু, শতদ্রুজন ছেড়ে দিচ্ছি। প্লিজ ওয়েলকাম শতদ্রু ব্যানার্জি। অনেকে একটু আগে দেরি হয়ে গেছে, চলে গেছে, সবাইকেই ধন্যবাদ জানাবো, তার কারণ এরকম একটা অনুষ্ঠানে মিট করার সুযোগ মানে আমি পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। আর দীর্ঘ প্রায় 10 বছরের নির্বাচন শেষে আবার জাদুর সঙ্গে কিছুটা কাছাকাছি আসতে পারার জন্য বঙ্গজাদু গ্রুপ তো বটেই, প্লাস আমাকে এখানে যারা সিনিয়র ম্যাজিশিয়ানসরা আছেন তারা সবাই খুব স্নেহ করেন। তাদের কনস্ট্যান্ট পুশিং যে কর কর কিছু একটা কর, সেটা বিশেষ করে সবাইকেই বলবো, মানে কাকে না মানে কাকে বাদ দেবো, দীপক গেটু আছে, তন্ময়দা আছে, ঠাকুর আছে, রাহুলদা আছে, সবাই মানে এই পুশিংটা না হলে হয়তো আমি আজকে এখানে আসতাম না, হয়তো আমি অন্য কোথাও ব্যস্ত থাকতাম। তো আমার সাবজেক্টটা আজকে ম্যাজিক দেখানো নয়, আমি ম্যাজিক কিছু দেখাবো না। আমি একটা জাস্ট ছোট্ট জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই। আমার যেটা মনে হয়েছে যে সমস্ত ম্যাজিশিয়ান কমিউনিটিকে এটা বলা দরকার। আমরা এখনো যখন যে কোনো জায়গায় শো করতে যাই, পাড়ার পুজোর অনুষ্ঠানে তো বটেই, আমরা গেছি একটা কোনো কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে শো করতে, কিংবা একটা খুব হাই ক্লাস একটা সোসাইটির একটা কোনো অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে শো করতে, সেখানেও আমরা ল্যান্টার্ন বল দেখাচ্ছি। সেখানেও আমরা আজ থেকে 50 বছর আগের ম্যাজিকটা যেভাবে দেখানো হলো একইভাবে দেখিয়ে যাচ্ছি। তো আমার মনে হয়েছে, ছোট মুখে বড় কথা হয়তো, কারণ এই স্টেজে এর আগে যারা যারা ছিলেন তারা আমার নমস্য, তাদের খানিকক্ষণ আগে এই স্টেজে তারা কথা বলে গেছেন, পারফর্ম করে গেছেন, সেখানে দাঁড়িয়ে কথাগুলো বলছি। যদি এটা আমার স্পর্ধা হয়ে থাকে তাহলে আমার মানে কোনো ভুল বলে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে কোথাও একটা আমাদের এজের সঙ্গে একটু এগোনো দরকার। সবাই ডেভিড কপারফিল্ডের 15 ইয়ার্স অফ ম্যাজিক দেখেছেন, 15 ইয়ার্স অফ ইলিউশন বলে, তাই না? সেখানে একটা জিনিস আমি ছোটবেলায় প্রথম থেকে যেটা আমার স্ট্রাইক করেছিল, সিক্রেটস নয়, প্রেজেন্টেশন করেছিল, তার সঙ্গে আরেকটা জিনিস করেছিল, সেটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট। মনে করে দেখুন, যখন ম্যাজিশিয়ান কাটিং দেখানো হচ্ছে, ম্যাজিশিয়ান কাটিং দেখানোর জায়গাটা ভেবে দেখুন, যে টোটাল বেডটা রয়েছে, বেডটা সেলফ অপারেটেড। ওই ভিডিওটা আজ থেকে অন্তত 15 বছর আগে তৈরি মিনিমাম। সেই সময় দাঁড়িয়ে বেডটা সেলফ অপারেটেড, বেডের ঢাকনাগুলো অটোমেটিক বন্ধ হচ্ছে, বেডটা নিজে থেকে পিছিয়ে যাচ্ছে। সেই জায়গাতে আমি এখানে অনেক বড় জাদুকরকে এখনো দেখেছি একদম এজ ওল্ড একটা পড়া, যেটাকে দেখলে লোকে বুঝতে পারছে দিস পড়া দিস মানে কোনো কাজ করবে না এটা বেসিক্যালি, সেই জিনিস দিয়ে এখনো কাটা চলছে। তো আমার মনে হচ্ছে যে এখন সেই টাইমটা এসছে যখন আমাদেরকে এই এজের সঙ্গে একটু অ্যাডভান্স হওয়া দরকার। ম্যাজিকের মধ্যে টেকনোলজির ইমপ্লিমেন্টেশনটা দরকার। তার কারণ প্রত্যেকটি জায়গায় যেখানে যেখানে আমি দেখেছি আর কি, আমি তো অনেকদিন ম্যাজিক করি না, কিন্তু অনেক জায়গায় ম্যাজিক শো দেখি। ভালোবাসা তো, ভালোবাসার জায়গাটা ছাড়া যায় না তো। তো সেখানে দেখেছি
পেছনে সেই বাচ্চাগুলো বসে রয়েছে যারা অলরেডি আরডুইনো কি জেনে গেছে, যারা অলরেডি রোবোটিক্সের বাইজুস আরো কিছু হোয়াইট হেড জুনিয়র এসব থেকে শিখে গেছে। তারা মেডিসিয়ানদের প্রত্যেকটা জিনিসকে মিমিক করে বলছে আর এটাকে এইভাবে করে দিতে পারি আমি। তো তারা আমার কাছাকাছি ধরে ফেলছে, আমরা যে টেকনিকগুলো আমাদের মতো করে করছি তারা সেটা অন্যভাবে ভাবছে। তো আমাদেরকে তাহলে কি করতে হবে, টেকনোলজিটাকে ওর সঙ্গে ইনকর্পোরেট করে, ওদের কাছে কোন নলেজটা নেই, ম্যাজিকের ওই বেসিক নলেজগুলো নেই, আমাদের কাছে যদি টেকনোলজি প্লাস ম্যাজিকের বেসিক নলেজ থাকে, ইট উইল লুক ফার মোর অ্যাডভান্স, অনেক বেটার দেখতে লাগবে। তো আমি জাস্ট ইমপ্লিমেন্টেশনের জন্য কয়েকদিন আগে এই 2-1 দিনের মধ্যে আমি অ্যাডমিশন ডিউটিতে ছিলাম। ইনফ্যাক্ট আজকেও থ্রু আউট দ্য শো আমাকে অ্যাডমিশন ডিউটির কাজ সামলাতে হয়েছে, বিভিন্ন ফোন অ্যাটেন্ড করতে হয়েছে। এছাড়াও একটা খুব আনফরচুনেট খবর পেয়েছি আমার পরিবার সংক্রান্ত, সেজন্য আমি কতটা মাথাটা দিতে পারছিলাম না। তো যাই হোক, এটাকে তার মধ্যে বানানো হয়েছে। এটা একটা ক্লাসিক, ওই যেটা অশোক রায়ের বইতে লেখা ছিল পিকলুমণির নাচ। আমরা কি করতাম, একটা রুমালকে একটা ইনভিজিবল থ্রেড দিয়ে বেঁধে সেটাকে দূর থেকে অপারেট করতাম। এখনো অনেক আইটেম, সেটা নোট লোড করা হোক কি যে কোনো জিনিস, আমরা ইনভিজিবল থ্রেড দিয়ে দেখিয়ে থাকি। বাট এই ইনভিজিবল থ্রেডটা আমাদেরকে ম্যানুয়ালি অপারেট করতে হবে। যখনই আমরা ইনভিজিবল থ্রেডটা ইউজ করছি, আমাদের কোনো একটা লিম্ফ অপারেটেড হচ্ছে। তো এইটা কনক্লুশন টানা যায় যে ওই যে লিম্ফটা অপারেট, যেহেতু দুটো একই, মানে এইটা যতটা নড়ছে এটাও ততটা উঠছে, এই কনক্লুশনটা টানা যায়। তো সেটাকে এলিমিনেট করার জন্য যদি আমরা এখানে মেকানিক্যাল কিছু ইমপ্লিমেন্টেশন করি, আমি যা সেটাই দেখাবো। এখানে আমি এটা পুরো মুভ করব, আমি হাতটাকে স্টিল রাখবো, এটা অটোমেটিক্যালি হচ্ছে। তো এখান থেকেও এটা মানে বেসিক্যালি কিন্তু পেছনে ব্ল্যাক রয়েছে, আমার অটোমেটিক ক্যামোফ্লেজটা হয়ে যাচ্ছে। এখান থেকেও এটা কিন্তু আমি প্রোটিন হিসেবে দেখাতে পারবো, নো প্রবলেম। সঙ্গে সঙ্গে আজকে যে বিজয় সম্মেলন ম্যাজিক অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছিল তার এখানে শেষ হলো। ধন্যবাদ জানাই এমএন মুখার্জিকে, ধন্যবাদ জানাই আমাদের মানুষ দা, দীপক রায় চৌধুরী, জেপি ব্যানার্জি, এটা যে অচিন্ত গোস্বামী ছিল তাকে, এবং সঙ্গে সঙ্গে সদস্যকেও জানাচ্ছি, তন্ময়কে জানাবো। সত্যি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।